ওকে ভাইয়ারা, আজকে দেখতে দেখতে আমরা আমাদের লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি। আমাদের লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। আমরা একটু তাড়াতাড়ি এটা শেষ করে দিব। আমাদের এখানে কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে কি তোমার মূল মূল জিনিসটা যদি তুমি জানতে চাও, তোমাকে আমি একটা ম্যাজিক ফর্মুলা লিখে দিই। তুমি জাস্ট এটা মনে রাখলেই তোমার সব কিছু হয়ে যাবে। এন ইকুয়াল ডাব্লিউ ভাগ এম ইকুয়াল ভি ভাগ 22.4 ইকুয়াল এন এ ভাগ 6.023 ইন্টু 10⁻23। তুমি জাস্ট ভাইয়া এই জিনিসটা মনে রাখো। এই জিনিসটা দিয়ে তোমার এই চ্যাপ্টার অর্ধেক শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হয়েছে, এই যে দেখো তোমার এখানে এই যে এখন হচ্ছে কি আমরা এটার পরিচয় জানবো। এন হচ্ছে আমাদের মূল সংখ্যা, ডাব্লিউ হচ্ছে কি, ডাব্লিউ হচ্ছে আমাদের প্রাপ্ত ওজন, এম হচ্ছে আমাদের আণবিক ভর, ভি হচ্ছে কি আমাদের প্রাপ্ত আয়তন, এবং 22.4 হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড আয়তন, এন এ হচ্ছে কি আমাদের প্রাপ্ত অণুর সংখ্যা, এবং 6.023 ইন্টু 10⁻23 হচ্ছে কি আমাদের এক মূলে অণুর সংখ্যা। এই বিশাল ফর্মুলাটার মাধ্যমে হচ্ছে কি আমরা এই চ্যাপ্টারের সব কিছু করে ফেলতে পারবো। মূল সংক্রান্ত সমস্ত সমস্যা এই ফর্মুলার মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন তোমার কাজ কি, তুমি এই ফর্মুলাটা পড়ার পর এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। এগুলা কি করবা, প্র্যাকটিস করবা। এই যে তুমি হচ্ছে কি তোমাকে বলে দিতে পারে কপার সালফেটের ক্ষেত্রে এই বিষয়টা যদি তোমাকে আস্ক করে, তখন তুমি কপার সালফেটের ভর কিভাবে বের করবা। সো এখানে তোমার যে বড় বড় যৌগগুলো থাকবে, সো তোমার এখানে যে বড় বড় যৌগগুলো থাকবে তার ভরগুলা কি করবা, আগে থেকেই বের করে রাখবা, একটু প্র্যাকটিস করে রাখবা। এই যে আমাদের এখানে কপার সালফেটেরটা দেওয়া আছে, সো তোমার কাজ হচ্ছে কি এগুলা করে ফেলা, এগুলা উদাহরণগুলো ভালো করে করে ফেলবা। তারপর হচ্ছে তোমার নিজে করো, কিছু টার্ম দেওয়া থাকে, এগুলাও স্কিপ করা যাবে না, এগুলো তুমি করে ফেলবে। এখন এখন যদি এগুলো করে রাখো, তোমার পরীক্ষার হলে কি হবে, এগুলা ইজিলি পেরে যাবা। সিমিলারলি যে আমাদের এন ইকুয়াল ডাব্লিউ ভাগ এন ইকুয়াল ভি ভাগ 22.4, এন ইকুয়াল এন ভাগ 6.023 ইন্টু 10⁻23, এই কথাগুলো হচ্ছে কি আমরা একসাথে লিখে দিয়েছি। সো তোমার কাজ হচ্ছে কি একবারে পড়বা, পড়ার পর হচ্ছে কি তুমি উদাহরণগুলো সলভ করে ফেলবা। ওকে, সো আমরা বলতে পারি আমাদের এই পর্যন্ত শেষ হয়ে গেল একটা ফর্মুলার মাধ্যমে। এখন আমরা দেখবো আমাদের মোল এবং আণবিক সংকেত কিভাবে লেখা হয়। এই যে তোমার পানির আণবিক সংকেত লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে, এই যে H2 এর মাধ্যমে লেখা হয়েছে। প্রথমে আমরা প্রতীক বসাচ্ছি, প্রতীকের পরে কি হচ্ছে, প্রতীকের পর আমরা কি করতেছি, তার সংখ্যাটুকু আমরা নিচে দিয়ে দিচ্ছি। সেই কাজটা এখানে করা হয়েছে। এর মাধ্যমে আমরা কি করি, কোনো একটা যোগের সংকেত লিখি। তারপর হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্ট টপিকস মোলার দ্রবণ। মোলার দ্রবণের সংখ্যাটা তুমি পড়ে ফেলবা। কি সংখ্যাটা, একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবণ দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। এই সংখ্যাটা মাস্ট পড়ে ফেলবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় যদি 1 মোল দ্রবণ দ্রবীভূত থাকে তাকে আমরা বলবো মোলার দ্রবণ, 2 মোল দ্রবণ দ্রবীভূত থাকলে তাকে আমরা বলবো 2 মোলার দ্রবণ। সিমিলারলি হচ্ছে কি আমরা নিচে দেওয়া আছে আমাদের, যদি 0.5 মোল দ্রবণ দ্রবীভূত থাকে তাকে বলতেছি সেমি মোলার দ্রবণ, 0.1 থাকলে আমরা বলতেছি ডেসিমোলার দ্রবণ, 0.01 থাকলে আমরা তাকে বলতেছি সেন্টিমোলার দ্রবণ। অর্থাৎ 0.01 থাকলে আমরা কি বলবো, সেন্টিমোলার দ্রবণ, 0.1 থাকলে আমরা কি বলতেছি ডেসিমোলার দ্রবণ, আর 0.5 থাকলে আমরা বলতেছি সেমিমোলার দ্রবণ। ওকে, আর এখানে কাহিনীগুলো ভাই কিছু না, এগুলো তুমি জাস্ট রিডিং করবা। দ্রবণ জিনিস হচ্ছে কি আমাদের দ্রব প্লাস দ্রাবক, এটা আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি। ওকে, এগুলো দুনিয়ার ইজি টপিক্স। দেন আমাদের দেওয়া আছে বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত করুন। বিভিন্ন মোলারিটির দ্রবণ যে আমরা প্রস্তুত করব, সেখানে আমরা কোনো একটা দ্রব কতটুকু নিব তার পরিমাণটা আমরা বের করবো এই সূত্রের মাধ্যমে, ডাব্লিউ ইকুয়াল এস ভি এম ভাগ 1000। এখানে ভি এর মানটা অবশ্যই তোমাকে কি মিলিলিটার এককে নেওয়া লাগবে। মিলিলিটার এককে যদি নাও তাহলে তোমার 1000 দ্বারা ভাগ করা লাগবে। আর ভি এর মানটা যদি তুমি লিটারে নাও তখন হচ্ছে কি তোমার 1000 দ্বারা ভাগ করা লাগবে না। তারপর তোমার অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো কি করবা, নিজে নিজে করে ফেলবো। উদাহরণগুলো খুবই সিম্পল, ডাব্লিউ ইকুয়াল এস ভি এম ভাগ 1000, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, আমাদের উদাহরণ সলভ হয়ে যাবে। সিমিলারলি এখানে আমরা সবগুলো এইভাবে সলভ করে ফেলবো। এগুলো দুনিয়ার ইজি টপিকস ভাইয়া, এগুলো তোমার হাতে করলেই হয়ে যাবে। পরবর্তীতে আমাদের দেওয়া আছে কি যৌগে মৌলের শতকরা সংযুক্তি। কোনো একটা যৌগে কোনো মৌল কতটুকু আছে, অর্থাৎ 100 গ্রামের ভিতরে কতটুকু আছে, ওইটাকে আমরা কি বলতেছি, মৌলের শতকরা সংযুক্তি বলতেছি। এটা খুবই সিম্পল বিষয়। যেমন হচ্ছে কি তোমার HCl এর ক্ষেত্রে বলা হচ্ছে কি হাইড্রোজেন এবং ক্লোরিনের শতকরা সংযুক্তি বের করো। এখন HCl এর আণবিক ভর হচ্ছে কি আমাদের 36.5। এখন 36.5 গ্রাম HCl এ হাইড্রোজেন আছে 1 গ্রাম। 100 গ্রাম HCl এ আমাদের হাইড্রোজেন আছে কত, 2.74 গ্রাম। সুতরাং হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হচ্ছে কি 2.74%। সিমিলারলি ক্লোরিনের ক্ষেত্রে আমরা হিসাব করলাম, আমাদের হয়ে গেল। সুতরাং শতকরা সংযুক্তিগুলো খুবই ইজি টপিক্স। ওকে, এগুলো আমরা নিজে নিজে প্র্যাকটিস করে ফেলবো। এই যে তোমার এখানে আরেকে
এখানে তোমার একটা বড় সড়ো একটা বিক্রিয়া দেওয়া আছে, সেটা কি? অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর যদি তোমাকে বের করতে বলে, তুমি পরীক্ষায় হুট করে যদি দেখো, তুমি থতমত খেয়ে যাবা। সো তোমার কাছে হবে কি, তুমি এই বড় বড় যে যৌগগুলো আছে তার আণবিক ভরগুলা কি করবা, আগে ভাগে একটু প্র্যাকটিস করে রাখবা। যেমন এখানে অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে হচ্ছে কি তোমার 342। তারপর হচ্ছে কি আমরা আণবিক সংকেতটা তারপর আমরা আণবিক সংকেতের মাধ্যমে কি করলাম, শতকরা সংযুক্তিটা বের করে ফেললাম। পরবর্তীতে আমাদের দেওয়া আছে শতকরা সংযুক্তি ও স্থূল সংকেত। স্থূল সংকেতটা খুবই ইজি, কারণ হচ্ছে কি সেখানে আমরা প্রথমে আণবিক ভর দ্বারা কোনো একটা মৌলের শতকরা সংযুক্তিকে ভাগ করব, তারপর হচ্ছে কি তার লোয়েস্ট যে নাম্বারটা আছে ওইটা দ্বারা আবার ভাগ করবো, আমরা যা পাবো সেটা হচ্ছে কি আমাদের স্থূল সংকেত। এই যে তোমার কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো কি করবা, নিজ দায়িত্বে করে নিবা। এই যে তোমার হাইড্রোজেনের সংযুক্তি দেওয়া আছে, সালফারের সংযুক্তি, অক্সিজেনের সংযুক্তি দেওয়া আছে। এখন আমরা কি করছি, নিজ নিজ আণবিক ভর দ্বারা ভাগ করে দিছি। ভাগ করার পর যে সংখ্যাগুলো আসলো তার থেকে সর্বনিম্ন অর্থাৎ লোয়েস্ট যেই নাম্বারটা পাবো সেটা দ্বারা আবার প্রত্যেককে ভাগ করবো। ভাগ করার পর হচ্ছে কি আমরা একটা ন্যাচারাল নাম্বার পাবো, অর্থাৎ 0, 1, 2, 3, 4 এই ধরনের নাম্বার পাবো, অর্থাৎ কোনো ভগ্নাংশ আসবে না। তারপর হচ্ছে কি যেই সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে কি মৌলের প্রতীকের নিচে বসাই দিব। তারপর হচ্ছে কি আমাদের একটা স্থূল সংকেত হয়ে যাবে। এখন তুমি কি করবা, এই স্থূল সংকেতের টপিকসগুলোও প্র্যাকটিস করে ফেলবা। পরবর্তীতে আমাদের দেওয়া আছে কি স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয়। এই যে তুমি যে একটা কোনো একটা মৌলের স্থূল সংকেত বের করছো, তারপর আণবিক সংকেতটা কিভাবে বের করবা, আণবিক সংকেতের জন্য আমরা কি ধরে নিব, n ধরে নিব। n ধরে নেওয়ার পর n এর মানটা আমরা কিভাবে বের করব, আণবিক ভর ভাগ হচ্ছে কি আমাদের স্থূল সংকেতের ভর, আণবিক ভর ভাগ স্থূল সংকেতের ভর। এই জিনিসটার মাধ্যমে আমরা কি n এর মান বের করব। তারপর n এর মান দ্বারা আমরা কি করব, গুণ করে দিব। গুণ করে দিলে আমাদের, তারপর আমরা n এর মান দ্বারা কি করব, গুণ করে দিব। তারপর হচ্ছে কি আমাদের আণবিক সংকেতটা বের হয়ে যাবে। সো খুবই সিম্পল বিষয় এগুলা। এখানে তোমার গ্লুকোজের ক্ষেত্রে দেওয়া আছে, গ্লুকোজের আণবিক সংকেত হচ্ছে কি আমাদের C6H12O6, কিন্তু স্থূল সংকেত হচ্ছে কি আমাদের CH2O। এই বিষয়গুলো তোমার জানা থাকা লাগবে। তারপর তোমার বলা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। তোমরা ভাই অলরেডি এসএসসি পরীক্ষা দিয়ে আসছো, পাস করে ফেলছো, তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়ার এই হাবিজাবি কথাগুলা বোঝানোর কোনো মানে হয় না। সো কি করবো, আমরা এগুলা স্কিপ করে ফেলবো। ওকে, স্কিপ করার পর আমাদের পরবর্তী টপিক হচ্ছে তোমার রাসায়নিক সমীকরণের সমতাকরণগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে কি এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো নিজে নিজে করে ফেলবা, নিজে করবা। কি করবা, এই যে এই লাইনটা তুমি বারবার লিখবা। তুমি বুঝলে তো ভালোই, আর যদি না বুঝো তাহলে কি করবা, একটু মনে রাখার চেষ্টা করবা। ওকে, এখানে 3টা মাত্র উদাহরণ দেওয়া আছে। সো কি করবা, তোমার এত প্যারা নেওয়া লাগবে না, তুমি এগুলো একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। পরবর্তীতে আমাদের দেওয়া আছে কি মূল ও রাসায়নিক সমীকরণ। এই যে আমরা যে স্টয়কিওমেট্রির কথা বলছিলাম, স্টয়কিওমেট্রি মানে কি, যেখানে পরিমাপ হিসাব করা হয়, বিক্রিয়কের পরিমাপ থেকে উৎপাদের পরিমাণ বের করা হয়, তাকে আমরা কি বলি, স্টয়কিওমেট্রি বলি। স্টয়কিওমেট্রিতে অর্থাৎ কোনো কিছু হিসাব করতে গেলে প্রথমে আমাদের কি লেখা লাগে, কোনো একটা বিক্রিয়ার সংকেতটা লেখা লাগে, কোনো একটা বিক্রিয়ার সমীকরণ লেখা লাগে। ওই সমীকরণটাকে তারপর আমরা কি করি, সমতাকরণ করি। সমতাকরণের জন্য আমাদের কি বেশ কিছু সংখ্যা দ্বারা গুণ করা লাগে, অনুপরমাণুর সংখ্যা চেঞ্জ করা লাগে। আমরা সেই কাজটা করলাম, করার পর হচ্ছে কি আমাদের আলটিমেটলি যেই ফর্মটা আসলো ওইখান থেকে হচ্ছে কি আমরা আমাদের ওজন, গ্রাম অথবা অণুর মাধ্যমে কোনো একটা ম্যাথ সলভ করবো। সেইভাবে আমাদের বেশ কিছু উদাহরণ দেওয়া আছে এখানে। তোমার উদাহরণগুলোতে কি করবা, প্রথমে তুমি বিক্রিয়ার সমীকরণ লিখবা, সমীকরণের পর কি করবা, তুমি সমতাকরণ করবা, সমতাকরণের পর তুমি হচ্ছে কি ওজনগুলো নিয়ে তোমার ম্যাথটুকু সলভ করবা। ওকে, সেমভাবে আমাদের এই কাজগুলো করা লাগবে। এগুলো কি করবা, একটু প্র্যাকটিস করে নিবা। এগুলো তুমি স্কিপ করা যাবে না, এগুলাও কি করবা, প্র্যাকটিস করে নিবা। তারপর হচ্ছে কি তোমার লিমিটিং বিক্রিয়ক সোজা কথায় কি, যে বিক্রিয়ক খুব সহজে বা দ্রুত শেষ হয়ে যায় তাকে আমরা কি বলি, লিমিটিং বিক্রিয়ক বলি। এখানে লিমিটিং বিক্রিয়কে তোমার একটা উদাহরণ দেওয়া আছে, কি বলা হয়েছে, 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মাঝে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। এখানে কোন ধরনের লিমিটিং বিক্রিয়া ঘটবে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের সাথে আমাদের কি অক্সিজেন, তারা কি করলা, যোগ করে দিলা। তারপর হচ্ছে কি আমাদের একটা রিয়াকশন হবে, কি হবে, 2 MgO, অর্থাৎ 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এটা হচ্ছে কি এই সমীকরণটা লেখার পর আমরা সমতাকরণ করে দিব। সমতাকরণের পর হচ্ছে আমরা দেখব অক্সিজেনের 1 অণুর সাথে আমাদের ম্যাগনেসিয়ামের 2 অণু বিক্রিয়া করে। সিমিলারলি আমাদের হচ্ছে কি 2 অণু অক্সিজেনের সাথে আমাদের কি 4 অণু ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে। সো আমাদের কি ম্যাগনেসিয়াম 4টা ছিল, 4টাই বিক্রিয়া করে ফেলছে। সো আমাদের কি ম্যাগনেসিয়াম এখানে আগে ভাগে শেষ হয়ে গেছে, এবং হচ্ছে কি ম্যাগনেসিয়াম এখানে লিমিটিং বিক্রিয়ক হিসেবে কাজ করবে। ওকে, পরবর্তীতে আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, এগুলো কি করবা, নিজে নিজে প্র্যাকটিস করে নিবা। দেন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক দেওয়া আছে কি, উৎপাদের শতকরা পরিমাণ হিসাব। এখানে তারপর আমাদের এখানে কিছু কথা দেওয়া আছে, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের কি বলা হচ্ছে, সকল বিক্রিয়কেই কি 100% বিশুদ্ধ হয় না, তার মাঝে কি
মাঝে মাঝে অনেক কিছু ভেজাল থাকে, কিন্তু কোনো একটা বিক্রিয়ক হাইয়েস্ট যে পরিমাণ বিশুদ্ধ করা যায় তাকে আমরা কি বলতেছি, অ্যানালার গ্রেড পদার্থ বলতেছি। এই যে আমাদের কথাগুলো এখানে লেখা আছে, অ্যানালার গ্রেড পদার্থ কাকে বলা হয়, যে বিক্রিয়ক সবচেয়ে বেশি বিশুদ্ধ তাকে অ্যানালার গ্রেড পদার্থ বলা হয়। এখন হচ্ছে কি, তোমার যে একটা পদার্থ অবিশুদ্ধ থাকে, অর্থাৎ তার মাঝে কিছু ভেজাল থাকে, ওই ভেজালগুলো আমরা কিভাবে ওই বিক্রিয়ক থেকে বের করতে পারি, অর্থাৎ অপসারণ করতে পারি, তার কিছু প্রক্রিয়া আছে, তার কিছু প্রক্রিয়া দেওয়া আছে। কি কি? কেলাসন, পাতন, আংশিক পাতন, ক্রোমাটোগ্রাফি ক্রোমাটোগ্রাফি এগুলোর মাধ্যমে আমরা কি করি, কোনো একটা অবিশুদ্ধ পদার্থকে আমরা বিশুদ্ধ করার চেষ্টা করি। এখানে আমাদের কি এই কথাগুলো লেখা আছে, উৎপাদের শতকরা পরিমাণ কতটুকু হবে, বিক্রিয়ার পর প্রাপ্ত উৎপাদের পরিমাণ ভাগ সমীকরণ থেকে প্রাপ্ত উৎপাদের পরিমাণ। ধরো তুমি কোনো একটা এক্সপেরিমেন্টাল কাজে গেলা, কোনো একটা বিক্রিয়া ঘটাইলা, ওই ঘটানোর পর হচ্ছে কি আমরা যতটুকু উৎপাদ পাবো এবং হচ্ছে কি সমীকরণ থেকে প্রাপ্ত যেই উৎপাদটুকু পাবো, অর্থাৎ আমাদের হিসাব করে যেটুকু পাবো তাদের মাঝে একটা ডিফারেন্স থাকবে। ওই ডিফারেন্সটুকুর মাধ্যমে আমরা কি করব, ওই বিক্রিয়া কতটুকু বিশুদ্ধ ছিল ওইটা আমরা মেজার করতে পারি। এখানে এই কাজটা করা হয়েছে, কিভাবে বের করা হয়েছে, এই যে আমাদের 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। উৎপাদের শতকরা পরিমাণ কত, তোমার প্রথমে কি করা লাগবে, সমীকরণটা লেখা লাগবে এবং সমতাকরণ করা লাগবে। এটা হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি। তোমার সমীকরণ এবং সমতাকরণ এই দুইটা কাজ করার পর তারপর তুমি ম্যাথে প্রবেশ করবা। ম্যাথে কিভাবে যাবা, তোমার ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের কথা বলা হচ্ছে। সো তুমি কি করবা, তুমি ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের মাঝে তুলনা করবা। 48 গ্রামের সাথে বিক্রিয়া করে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে আমাদের 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। সো 2 গ্রাম থেকে আমাদের কত হবে, 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এটা হচ্ছে কি আমাদের এক্সপেরিমেন্টাল ডাটা। এক্সপেরিমেন্টাল ডাটা হচ্ছে কি আমাদের সবসময় একটু বেশি আসবে এবং হচ্ছে কি এটা আমাদের ভগ্নাংশের নিচে বসাইতে হবে এক্সপেরিমেন্টাল ডাটাটা, এবং হচ্ছে কি আমরা পরীক্ষার মাধ্যমে যেটা পাইলাম এটা হচ্ছে আমাদের কি উপরে বসাইতে হবে। তারপর হচ্ছে কি ওই পদার্থটা কতটুকু বিশুদ্ধ এটা আমরা পেয়ে যাব। এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেওয়া আছে, এটা কি করবে ভাইয়া, এটা অবশ্যই করে নিবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তারপর দেখো আমরা আগে ভাগেই দাঁড়ায় রাখছি, তোমার যে এখানে একটা পরীক্ষণ দেওয়া আছে, এই পরীক্ষণটা তুমি রিডিং করতে পারো, পড়লে পড়ো, নাইলে নাই, কোনো প্রবলেম নাই। কিন্তু তুমি এগুলা স্কিপ করবে না। কি স্কিপ করবে না, তোমার যে সোডিয়াম কার্বনেট সেটা হচ্ছে কি একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কারণ হচ্ছে কি সোডিয়াম কার্বনেটকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, শুষ্ক অবস্থায় পাওয়া যায়, রাসায়নিক নিকৃতিতে সরাসরি ওজন করা যায়, অর্থাৎ তাকে রাসায়নিক নিকৃতিতে নিলে সে রাসায়নিক নিকৃতির কোনো ক্ষতি করে না। সেজন্য হচ্ছে কি আমরা রাসায়নিক নিকৃতিতে সোডিয়াম কার্বনেটকে ওজন করতে পারি। সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থাকে। সো সোডিয়াম কার্বনেটকে আমরা কি বলি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি। অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলার পিছনে যে কারণগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমাদের এক্সপেরিমেন্টাল দেওয়া আছে, এগুলা পড়লে পড়তে পারো, না পড়লে নাই। পরবর্তীতে আমাদের নেক্সট পরীক্ষণে দেওয়া আছে কি, তুতের কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয়। তুতের রাসায়নিক নাম কি, তোমার ব্লু ভিট্রিয়ল অথবা কপার সালফেট পেন্টাহাইড্রেট। তার সংকেতটা এখানে দেওয়া আছে, সংকেতটা অবশ্যই পড়ে নিবে, এবং তার বর্ণ হচ্ছে কি তোমার নীল বর্ণ, এবং কপার সালফেটের বর্ণ হচ্ছে কি আমাদের সাদা বর্ণ। কিন্তু কপার সালফেট পেন্টাহাইড্রেটের বা ব্লু ভিট্রিয়লের রং হচ্ছে কি নীল, কিন্তু শুধুমাত্র কপার সালফেটের বর্ণ হচ্ছে কি আমাদের সাদা। সো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা জানি, কপার সালফেটের বর্ণ হচ্ছে কি সাদা, কিন্তু CuSO4 5H2 অর্থাৎ ব্লু ভিট্রিয়লের রং হচ্ছে কি আমাদের নীল রং। ওকে, দেন আমাদের বলা হচ্ছে কি এখানে একটা ছোটোখাটো একটা জিনিস দেওয়া আছে, ব্লু ভিট্রিয়ল থেকে যখন আমরা পানি অপসারণ করবো তখন হচ্ছে কি তুতে ক্যালাস পানির কতটুকু শতকরা পরিমাণ হবে তা আমরা এই সমীকরণের মাধ্যমে বের করতে পারি। এই জিনিসটা লেস ইম্পর্টেন্ট, কিন্তু হচ্ছে কি তবু একটু দেখে যাবা। পরবর্তীতে আমাদের অনুশীলনী দেওয়া আছে, অনুশীলনীগুলো তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পর তুমি কখগুলো প্র্যাকটিস করে নিবা, তারপর তোমার এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। অর্থাৎ আমাদের আজকে প্রথম ক্লাসটা এখানেই শেষ হয়ে গেল। আমাদের নেক্সট ক্লাস ধাপে পরবর্তী ক্লাসগুলো নেওয়া হবে। ওই ক্লাসগুলোর রুটিন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং হচ্ছে কি তোমরা এই কলেজ বেসড যে প্রিপারেশনটা তার প্রতি লেগে থাকো, এবং আশা করি তোমরা সহজেই ডক্টর কলেজ বা হলি ক্রস বা সেন্ট জোসেফ এগুলো খুব সহজেই ক্র্যাক করতে পারবা। এবং হচ্ছে কি এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, তুমি নিজে দেখো। তুমি যদি একবার পড়াও হয়ে থাকে তুমি এটা আবার একটু দেখো, কারণ এর মাধ্যমে তোমার ওভারভিউ হয়ে যাবে, ওই চ্যাপ্টারগুলো সম্পর্কে আরও জানা যাবে, আরও খুঁটিনাটি তুমি জানতে পারবা। সো এই ক্লাসগুলো নিজে করো এবং তোমার বন্ধুদের মাঝেও ছড়িয়ে দাও। সো আল্লাহ হাফেজ এই পর্যন্ত আজকে।